দরজার অপর পাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে তমা ভিতরে ভিতরে খুব ভয় পাচ্ছে। দরজার অপর পাশে আর কেউ নেই, সোহা দাঁড়িয়েছে। সোহাকে তমা চেনে, বিয়ের সময় দেখেছিল। তাছাড়া মুখের আদলও কিছুটা মিল রয়েছে। ভিতরে ভিতরে ভয় পেলেও মুখকে প্রকাশ করল না, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, কি ব্যাপার, তুমি এখানে কিছু বলবে? সোহা তোমার কথায় পাত্তা দিল না, তমাকে এক প্রকার ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেল। তমা তাল সামলাতে দরজা আঁকড়ে ধরে। কি সাংঘাতিক মেয়ে সে! তো ভালো কথাই জিজ্ঞাসা করছিল, আর এই মেয়ে তাকে ধাক্কা মারল। সোহা সোজা গিয়ে ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে সামনে থাকা অমির মায়ের দিকে তাকিয়ে আছে। মহিলা এখনো টের পায়নি সোহার উপস্থিতি। এক মনে চা খাচ্ছে আর কি যেন ভাবছে। সোহা গলা খাঁকিয়ে দিল। অমির মা সামনে তাকিয়ে চক্ষু চড়ক গাছ। কিছুটা ঘাবড়ে যায়। শুকনো ঢোক গিলে কিছু বলতে নেবে তার আগে সোহা মুচকে এসে বলে, কি ব্যাপার আন্টি, ভালো আছেন? অবশ্য ভালো থাকারই কথা। এই বয়সে শরীরে এত জোর, ভাবা যায়? আপনার বয়সে কত মানুষ পৃথিবী ত্যাগ করছে। কী খান বলুন তো? দিন দিন শুধু হাতির মতো ফুলতেছেন আর শক্তি বেড়ে চলছে। অবশ্য আজাইরা খেলে শরীরের তো কোনো দোষ নেই, মুটিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। কি বলছো তুমি মেয়ে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় তুমি জানো না? গলা নামিয়ে কথা বলুন। একদম গলা উঠিয়ে কথা বলবেন না আমার সাথে। আমি আপনার খাইও না পড়িও না। খুব তেজ হয়েছে না আপনার? সেই তেজ কমানোর জন্যই আমি এসেছি। তা আমার বোনের নাকি আপনার চুল টেনে ধরেছে, তাই নাকি? ইস, আমার আফসোস হচ্ছে। চুল তো আপনার সবই ঠিক আছে, একটাও এদিক সেদিক দেখা যাচ্ছে না। আমার বোনকে নিশ্চয় খেতে দেননি, তাই না? না হলে হাতে জোর ছিল না চুল ছিঁড়ার। আমি তো পুরো কটাই টাক বানিয়ে দিতাম আপুর জায়গায়। ধুর, আমার আপুটাও না কোনো কাজের না। আপনাকে টাক মাথায় দেখার আমার অনেক শখ ছিল, সেই শখটা পূরণ করতে পারলাম না। আপু করতে পারেনি বলে তো কী হয়েছে, আমি আছি না কাজ সম্পূর্ণ করতে। আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে অনেক ভালো লাগে। অমিমা গর্জে ওঠে, মুখ সামলে কথা বলো। ভেবে কথা বলছো কি বলতেছো না? না হলে ঠাটিয়ে চল লাগাবো গালে, বেয়াদব মেয়ে। সোহা আরও গর্জে উঠে বলল, এই গলা নিচে আমার সাথে লাগতে আসবি না বুড়ি। আমি নেহা নই সোহা, তোকে আমি তাই যা কিছু করে ফেলতে পারি। তুই আমার বড় বলে তোকে আমি ছেড়ে দিব না। সম্মান তাকেই করা উচিত যে সম্মানের যোগ্য। তোর মতো কুচুট্টি মহিলাদের না। তোদের বড় বলে ছেড়ে দেওয়া মানে অন্য নিষ্পাপ মানুষদের সাথে অন্যায় করা। তাও সুক্রিয় কর তোকে এখনো কিছুই করিনি। তমা এসব শুনে এগিয়ে এসে বলে, তুমি তো সাহস কম নেবে, তুমি আমাদের বাড়িতে এসে আমার ফুপুকে যা নয় তাই বলছো, তুই তুকারি করছো। সোহা তোমার কথা শুনে দৌড়ে এসে তোমার আরও কিছু বোঝার আগে তোমার চুলের মুঠি শক্ত করে ধরে। তোমার ব্যথায় বলে চুল ছাড়ানোর চেষ্টা করে। আমার চুল ছাড়া বলছি, ছাড়ার জন্য ধরিনি চান্দু তোরে। আমার বিয়ের সময় ভালো লাগেনি, ঠিক বুঝেছিলাম তোর মধ্যে কিছু একটা ঘাবড়া আছে। তুই এই বুড়ির সাথে মিলে আমার আপুকে অত্যাচার করছিস। আমার আপুকে কষ্ট দিয়ে তোরা ভালো থাকবি ভেবেছিস? কক্ষনো না। আমি সোহা, বেঁচে থাকতে তো নই। বলে তোমার মুখ চেপে ধরে। সোহা এক হাত তোমার চুলে আর এক হাত দিয়ে মুখ চেপে ধরে। তোমা আতঙ্কিত হামলায় কিছু বুঝে উঠতে পারে না, তাই পাল্টা আক্রমণ করতে পারেনি। অমিমা নিজের ভাতিজির অবস্থা থেকে এগিয়ে যায় তোমাকে ছাড়তে, কিন্তু কিছুটা এগিয়ে আসতে ইচ্ছে করে নিজের পাটা এগিয়ে সামনে রেখে যাওনি খেয়াল করেনি। ফলস্বরূপ পায়ের সাথে পা লেগে যাওয়ায় খেই হারিয়েছে, নিজেকে সামলাতে পারেনি, ঠাস করে নিচে পড়ে যায়। পড়ার আগে টেবিলটাও ধরার চেষ্টা করছিল। টেবিলের উপর চায়ের কাপটা হাত থেকে নিচে পড়ে ভেঙে গিয়ে ওনার হাতটা গিয়ে ভাঙা কাপের উপর পড়ে। ফলস্বরূপ হাত কেটে গেছে, হাত দিয়ে রক্ত ঝরছে। সোহাত আমার চুলের মুঠি শক্ত করে ধরে টেনে গালে কয়েক ঘা লাগিয়ে দেয়। তোদের মতো
কয়েকটা মেয়ের জন্য অন্য মেয়ের সংসার ভাঙে। আরে এত যখন প্রীতি, বিয়ের আগে মানুষটাকে নিজের করে নিতে অন্য মেয়ের জীবন কেন নষ্ট করলি বলে আর একটা তমার গালে লাগিয়ে দেয়। হাত আলগা করে জোরে ধাক্কা মারে তমাকে। তমা ছিটকে গিয়ে সোফায় বসে পাশে পড়ে। সোফার কোনায় গিয়ে মাথায় বাড়ি খেয়ে মাথা ভনভন করে চরকির মতো ঘুরে ওঠে তমার। মাথা ধরে কিছু সময় বসে থাকে নিজে। চুলের গোড়াগুলো যেন আলগা হয়েছে, গালগুলো যেন আর গাল নেই। আহ কি ব্যথা! তার উপর মাথায় চোট পেয়েছে। সোহা তমার থেকে দৃষ্টি সরিয়ে অমির মায়ের দিকে তাকায়। মহিলা হাতের ভিতর গেঁথে যাওয়া ভাঙা কাপ খোলার চেষ্টা করছে। সোহা হাঁটু মেরে নিচে বসে মুখ দিয়ে উচ্চারণ করে, আহারে খুব কষ্ট হচ্ছে তাই না? বলে টুকরোটা হাত দিয়ে আরও চেপে ধরে। টুকরোটা গেঁথে যায় হাতে। ব্যথায় কাঁকিয়ে ওঠে। কী হলো এইটুকুতে এই অবস্থা? আর আমার আপুর কথাটা একটু ভাবুন তো, শরীর থেকে কী পরিমাণ রক্ত গেছে। মানুষ এত পাষাণ কী করে? আরে আমার আপুর পেটে তো এই বাড়িরই বংশধর ছিল, নিজের নাতি নাতনি ছিল। তাদের কথাটা তো একবারও ভাবতেন? ওই নিষ্পাপ প্রাণটার কী দোষ ছিল? বলে সোহা ইমোশনাল হয়ে যায়, চোখে পানিগুলো বেরিয়ে আসতে চায়। সোহা নিজেকে ধাতস্থ করার জন্য চোখ বন্ধ করে নেয়। এদের সামনে নিজের দুর্বলতা দেখে লাভ নেই। এরা মানুষের ইমোশন বুঝবে না। স্বার্থপরগুলো নিজেদেরটাই বুঝে। এরা কখনো অপর পাশের মানুষদের কথা চিন্তা করে না। এদের নিজের ভালো লাগাটা সবার আগে, অন্যকে যা খুশি হয়ে যাক। সোহা এসব ভাবনার মাঝে তমা উঠে দাঁড়ায়। সোহাগকে কিছু একটা ভাবতে দেখে নিজের সুযোগ পেয়ে যায়। মনে মনে শয়তানি হাসি দিয়ে এগিয়ে আসে। সোহার ভাবনার মাঝে তমা সোহাকে টেনে তুলে কিছু বুঝে ওঠার আগে বলে ওঠে, তোর এত বড় সাহস আমাদের বাড়িতে এসে আমাদেরতে আঘাত করিস? বলে নিজের সর্বশক্তি দিয়ে চট দেওয়ার জন্য হাত ওঠে। সোহা হঠাৎ হামলায় বুঝে উঠতে পারেনি, তাই চোখ বন্ধ করে ফেলে। কিছু সময় হয়ে যাওয়ার পর যখন নিজের গলা বা শরীরে আঘাত পায় না, তখনই পিট পিট করে চোখ খোলে। তমা সোহাকে চড় মারতে গিয়ে নিজের হাতে বাধা পেয়ে ভুরু কুচকায়। চোখ তুলে সামনে দাঁড়িয়ে নিজের হাত ধরে রাখা আগন্তুককে দিকে তাকায়। নিজের হাত থেকে লোকটার থেকে ছাড়ানোর চেষ্টা করে। এতই শক্তি দিয়ে ধরেছে, মনে হচ্ছে হাতের ভিতরে সব হাড্ডি গুড্ডি ভেঙে যাচ্ছে। হাত ছাড়ানোর জন্য ছটফট করে এক চুলও নাড়াতে পারে না হাতটা। সোহা চোখ তুলে দায়ানকে দেখে মনে মনে খুশি হয়। পরক্ষণে দায়ানের রক্ত চোখ নিয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শুকনো ঢোক গিলে দায়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ঠাটিয়ে লাগিয়ে দিতে দুটো। পাকামো করে এইখানে আসতে গেছে। এখানে সে না আসলে কি হতো? ভাগ্যিস দরজাটা খোলা ছিল, নয়তো এতক্ষণে তো চড় খেয়ে বেহুশ হয়ে যেত। তো আমার আগে পড়ছে, এই কে আপনি? হাত ছাড়েন আমার। আর এই মেয়েকে আজ আমি মেরেই ফেলবো। কত বড় সাহস আমাকে আঘাত করে! দায়ান তমার কথা শুনে তমার হাত আরও জোরে চেপে ধরে। এইবার মনে হলো হাতের হাড়গুলো সত্যি সত্যি ভেঙে গেল। ব্যথায় মাগো বলে চিৎকার করে ওঠে। দায়ান ছোট্টখাটো একটা ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। নেক্সট টাইম এসব ভুলেও তো দূরে থাক, স্বপ্নেও ভাববে না। মিস, আমার ফুলের দিকে কেউ চোখ গরম করে তাকাও, সেটা আমি সহ্য করতে পারি না। আর আপনি দেখে আঘাত করার কথা ভাবছেন? ভাবুন তো তাহলে আমি কি করব? শুধুমাত্র মেয়ে মানুষ দেখে বেঁচে গেলেন। আমি সহজে মেয়েদের আঘাত করি না, কিন্তু দ্বিতীয় চান্স নেই। পরবর্তী আপনি প্রথম, তাই ছেড়ে দিলাম। পরবর্তীতে ভুলে এটা রিপিট করবে না, পরিণাম ভালো হবে না। শান্ত কণ্ঠে ভয়ঙ্কর হুমকি শুনে তমা দুপা পিছিয়ে যায়। এত চিৎকার চেঁচামেচি শুনে অমি নিজেও রুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে এসে, মা তো চিৎকার চেঁচামেচি শুরু করছো কেন? কেন আবার? যেটা চেয়েছিলে সেটাই হয়েছে, তাহলে শান্তিতে থাকো না। বলে সামনে তাকিয়ে সোহাদের দেখে ভড়কে যায়। আমতা আমতা করে বলে, সোহা তুমি এখানে? হ্যাঁ, আপনার সাথে অনেক হিসাব নিকাশ বাকি এসে দুলাভাই, সেসব নিতে এসেছি। অমি প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে, তোমার বোন ঠিক আছে? আমি ভেবেছিলাম যাব। কী অবস্থা বলো তো? বিয়ে হয়েছে, স্বামী একটু একটু মারতেই পারে, স্বামীর একটু মায়ের সহ্য করতে পারে না? এগুলো কেমন মেয়ে মানুষ? তাই নাকি? এই জন্য মারতে মারতে নিজের সন্তানকেই মেরে দিলি বুঝি? তুই তো মানুষ না রে, যে নিজের সন্তানকে পৃথিবীতে আসার আগে মেরে দেয়, সে মানুষ না। মুখ সামলে কথা বলো,
সব ভুলে যেও না আমি কে। এসব কী ধরনের কথা? আর এখনও আমার সন্দেহ হচ্ছে ওই বাচ্চাটা আদৌ আমার ছিল। যদি হতোই আমি নিশ্চয়ই জানতাম কান্নাকার পাপের ফল আমার ঘাড়ে চাপাতেছিল। তাই নাকি? জানোয়ার, তুই কুকুরের চেয়েও নিকৃষ্ট পশু। তুই তো দুপা বিশিষ্ট পশু, তুই মানুষ না। বলে সোয়া অমির কাছে গিয়ে চড় মারে। তুই আমার আপুর নামে বাজে কথা বলিস? হারামজাদা, বিশ্বাস কর। আপু দেখে তুই এখনো সুস্থ দাঁড়িয়ে আছিস। আমি থাকলে তোর হাড় মাংস অস্থিমজ্জা চিবিয়ে চিবিয়ে খেতাম। বলে অমির গালে এলোপাথারি চড় মারতে থাকে। অমি কিছু করতে নেবে তার আগে দরজার দিকে চোখ যায়। একজন লোক কয়েকজন পুলিশ নিয়ে আসছে। অমি তাই আর কিছু করার সাহস দেখায় না। এমনিতেই ঝামেলা পড়ে গেছে। সোয়া অনবরত অমিকে লাথি ঘুষি মেরেই চলছে। দায়ের এত সময় সোয়ার কাণ্ড দেখলে রুশ পুলিশকে নিয়ে আসতে সোয়া কোমর পেঁচিয়ে উপরে উঠতে দূরে নিয়ে যায়। সোয়া এখনো হাত পা ছুড়ে বলে, ছাড়ুন আপনি, এরে আমি আজ নিজে হাতে খুন করবো। কত বড় সাহস! এত বড় অপরাধ করে আমার আপার নামে বাজে কথা বলে। দায়ান সোহাকে শান্ত করার জন্য সোয়ার মাথায় হাত বুলে দেয়। শান্ত হয়ে যাও, পুলিশ ওদের যথাযথ শাস্তি দেবে। আর আমি তো আছি। এতক্ষণে অমির নানিও এসে দাঁড়িয়েছে, তবে কিছু বলছে না, চুপচাপ দেখে চলছে। পুলিশ অফিসার এবার বলে ওঠে, মিস্টার অমি, আপনার নামে, আপনার মা ও মামাতো বোনের নামে নারী নির্যাতন, খুন করার চেষ্টা, আপনার অনাগত সন্তানকে ইচ্ছাকৃতভাবে মায়ের অনুমতিতে মেরে ফেলার অপরাধে গ্রেপ্তার করা হলো। কিন্তু অফিসার, কোনো কিন্তু নেই। যা বলার থানায় গিয়ে বলবেন। অমির মা আর তমা এদিকে ভয়ে কেঁদে দিয়েছে। অফিসের মহিলা পুলিশ ইশারা করে তমা আর অমিকে মারার জন্য, আর অমির হাত করা পরিয়ে দেয়। ওদের টেনে নিয়ে যাওয়ার সময় অমির নানি বলে, দাঁড়ান অফিসার। অফিসার মহিলাটির দিকে তাকায়। অমির নানি নিজেই নিজের মেয়ের কাছে যায়। কে ঠাটিয়ে চল লাগে। এই কাজটা আমার আরও আগে করা দরকার ছিল। জানোয়ার জন্ম দিয়েছি, আর তার ঘরে আর একটা হয়েছে জানোয়ার। নিয়ে যান এদের, এদের কঠিন শাস্তির ব্যবস্থা করুন। ওদের নিয়ে গেলে সোহা দায়ানের কাছে এগিয়ে কে বলে, আমার আপু কেমন আছে? ঠিক আছে তো? অপারেশন চলছে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর তোমার এখানে আসা একদম ঠিক হয়নি। সরি, এদের নিজের হাতে কিছু না করলে শান্তি পাচ্ছিলাম না। অমির নানি এগিয়ে এসে শোয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। অনেক বড় বুড়ি, যদি তোর মতো তোর বোনটা হতো তাহলে এত খারাপ দিন দেখতে হতো না। তারপর উনি সোহাদের সাথে হাসপাতালে চলে যায়। নেহাকে এক পলক দেখে তারপর নিজের বাড়ি চলে যাবে। হাসপাতালে এসে দেখে সোহার বাবা আর মা চুপচাপ বসে আছে। সোহা দৌড়ে বাবার কাছে যায়। বাবা, ডাক্তার বের হয়েছে? সোহার বাবা মাথা নাড়িয়ে না বোঝায়। সোহার বাবা হাতটা নিজের হাতে মুঠোয় নেই। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আপু ভালো হয়ে যাবে। ওই শয়তানগুলোকে পুলিশে ধরিয়ে দিয়ে এসেছি। সোহার বাবা নিজের মেয়ের দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, কিছু বলে না। সবাই অপারেশন থিয়েটারের সামনে চুপচাপ পায়চারি করতে থাকে। আর আরও 15 মিনিট পর ডাক্তার বের হয়ে আসে। ডাক্তার দেখে সোয়ার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ডায়ান ডাক্তারের কাছে এগিয়ে গিয়ে জানতে চায়, ডাক্তার, হাউ ইজ শি? দেখুন অপারেশন সাকসেসফুল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। ডাক্তার আবার বলে, তবে 72 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। এর মধ্যে পেশেন্টের জ্ঞান ফিরলে চেক আপ করে তারপর নিশ্চিত করে বলতে পারবো। বলে ডাক্তার চলে যায়। অপারেশন সাকসেস হয় সবাই কিছুটা স্বস্তি পেল। মনে মনে টেনশন আছে। কেউ হাসপাতাল থেকে বের হয়নি। সবার মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে। দায়ান তাই রুশকে ক্যাবিনের সামনে বসিয়ে সবাইকে নিয়ে নিচে খাওয়াতে যায়। কেউ রাজি হয়নি। তারপর দায়ানের জোরাজোরিতে যেতে হয়েছে। সবাইকে টেনশন মুক্ত করে নেয়ার 7 ঘন্টা পরে জ্ঞান ফিরে। ডাক্তার চেক আপ করে চিন্তার কিছু নেই, 3 দিন পর বাড়ি নিয়ে যেতে পারবেন। তারপর নেহাকে সাধারণ কেবিনে শিফট করা হয় আইসিইউ থেকে। নেহা এখনও ঘুমে। অমির নানি নেহার সামনে আর পড়তে চায় না, তাই নেহাকে একটুখানি দেখে চলে যায়। নেহা এক পলক দেখেই চলে যায়। উনি ওনার ছোট ছেলে এসেছেন বাড়ি নিয়ে যেতে, আগেই ফোন করেছিল। নেহার ঘুম ভাঙল। সবাই কেবিনে ঢুকে দায়ান আর রুশ অন্য পাশে দাঁড়িয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে মেয়েটা কত নির্জীব, প্রাণহীন দেহের মতো
পড়েছে, উপরের দিকে তাকিয়েছে, চোখের কোণটা ভেজে। সোহার বাবা দুইজনে দুই পাশে বসে পড়ে নেহার মা মাথার কাছে দাঁড়িয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। নেহার বাবা কাঁপা কাঁপা হাতে মেয়ের হাত টানে। বড় হ আম্মা, তুই ঠিক আছিস? হ্যাঁ বাবা, ভাঙা গলা বলে নেহা। নিজের প্রিয় মানুষগুলো আমাদের সবচাইতে বড় ক্ষতি করে বড় আম্মা। তাই আমাদের ভেঙে পড়লে চলবে না, শক্ত হতে হবে। তাদের বুঝিয়ে দিতে হবে আমরাও দুর্বল নেই। আমি কখনোই তাদের প্রিয়জন ছিলাম না বাবা, প্রিয়জন ছিলাম। সুখের সংসার সুখের স্থান সর্বচেয়ে সংকীর্ণ, কোথাও তাহাকে সম্পূর্ণ নির্বিঘ্নে রাখিবার অবকাশ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর। সংসার মানুষকে যেমন সুখের সাগরে ভাসাতে পারে, তেমনি শেষ করে দিতে পারে। সবার ভাগ্যে সংসার জিনিসটা থাকে না। কেউ সব কিছু পেয়ে হেলায় হারায়, সঠিক মানুষটার গুরুত্ব থাকতে বোঝে না। সোহা বোনের হাত পাগুলো ধরে ধরে দেখছে, আঘাতের চিহ্ন ভরে আছে, চোখ থেকে আপনা আপনি পানি ঝরছে। কত কষ্ট পেয়েছে তার বোনটা। বোনের হাতে চুমু খেতে খেতে শব্দ করে কেঁদে ওঠে সোহা। নিয়ে সোহার দিকে তাকিয়ে বলে, কাঁদছিস কেন বোন? কী হয়েছে আমার সোনা বোনটা? আমি ঠিক আছি বাবু, দেখ কিচ্ছু হয়নি আমার। আপুরে, আমি ভয় পেয়ে গেছিলাম তোর যদি কিছু হয়ে যেত। কিচ্ছু হয়নি তো। তোর অনেক কষ্ট হয়েছে তাই না আপু? এখন হচ্ছে আমি জানি। তোকে ওরা একটুও শান্তিতে দেয়নি। তুই একটু ভালো ছিলি না ওখানে। আমি এখন বুঝতে পারছি, আমি ওদের কাউকে ছাড়বো না। শয়তানগুলো যেন জেলে পচা মরে তার ব্যবস্থা করবো। বলেই নেহার হাত ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। নেহা অনেক বলে থামাতে পারে না। কলিজা ফেটে যাচ্ছে সোয়ার বোনের এই অবস্থা দেখে। কিছুতেই কান্না নিয়ন্ত্রণ করতে পারছে না। সোয়ার বাবা মা বলে থামাতে পারছে না। কাঁদতে কাঁদতে বলে, তোর বাবুটার জন্য খুব কষ্ট হচ্ছে তাই না আপু? নেহা সোয়ার কথায় কেন হলে লাগানো হাতটা আস্তে করে রেখে বলে, না রে বোন, একটু কষ্ট না, ভালো হয়েছে। সে আর পৃথিবীতে আসেনি। অমির কোনো যোগ্যতা ছিল না ওর বাবা হওয়ার। পৃথিবীতে আসলে আরও কষ্ট পেত যে ওর বাপ একটা কাপুরুষ। আমি যতই ওকে নিয়ে আলাদা হয়ে যেতাম, ওই লোকের রক্ত তো ওর শরীরে থাকতো। প্রথমে একটু খারাপ লেগেছিল, এখন এটা ভেবে শান্তি পাচ্ছি। নেহার মা নেহার কপালে চুমু খেয়ে বলে, আম্মা এসব বলে না। আমিও তো মা, আমি তোমার কষ্টটা ঠিক বুঝতে পারছি। নিজের সন্তান হারানোর কষ্টটা একটা মাই উপলব্ধি করে। তোমার যে ভিতরটা কষ্টে ছারখার হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। নেহা চোখ বন্ধ করে ফেলে। দু চোখের কোণ বেয়ে অবিরাম ধারায় অশ্রু বেরিয়ে পড়ছে। কিছু সময় পর নেহা নিজেকে স্বাভাবিক করে চোখ খুলে সোহা বোনের দিকে তাকিয়ে বলে, আপু তুই এত অত্যাচার সহ্য করলি, আমায় কেন কিছু জানালি না আপু? এখন ওইখানে মুখ বুজে পড়েছিলি বলে আবার কেঁদে দেয়। দায়ন এত সময় চুপ করে থাকলেও এখন শোয়ার কান্না আর তার সহ্য হচ্ছে না। এমন করে কাঁদলে মেয়েটার নিঃশ্বাস আরও বেড়ে যাবে। তাই নিজেকে আর আটকাতে পারেনি। শোয়ার পাশে এসে ঘাড়ে হাত রেখে শোয়া ঘাড় ঘুরিয়ে দায়ানের দিকে তাকায়। দায়ান চোখের পানি সযত্নে মুছে দিয়ে বলে, আর কাঁদে না। তোমার আপু সুস্থ হয়ে যাবে। আর তোমার আপুর অপরাধে কঠিন শাস্তির ব্যবস্থা আমি করব। জেল থেকে যেন মুক্তি না পায় সেটা আমি দেখব। তুমি শান্ত হও। তোমার জন্য তোমার আপু কাঁদে, তাহলে তুমিও অসুস্থ হয়ে পড়বা। তোমার আপু, এটা তুমি কি চাও? সব মাথা নাড়িয়ে না বোঝায়, সে চায় না তার আপু আর কোনো কষ্ট পাক। দায়ান এবার নেহার দিকে তাকায়, এখন কেমন আছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? নেহা মাথা নাড়িয়ে জানায় সে ঠিক আছে। তারপর দায়ানের দিকে তাকিয়ে রয়। সে এখনো পর্যন্ত দায়ানকে সামনাসামনি বা ছবিতে দেখেনি। মনে মনে ভাবছে এটাই হয়তো বোনের পর। সব বোনের দিকে তাকিয়ে হয়তো বুঝতে পারছে, তাই নিজেই বলে, উনি আপু উনি হচ্ছে। পরেরটুকু আর বলতে যাবে তার আগে নেহা বলে, তোর বলতে হবে না বোন, আমি বুঝতে পারছি উনি আমার পাগল বোনের হাজবেন্ড। আর তাছাড়া পরিচয় দিতে গিয়ে যেভাবে ব্লাশিং হচ্ছিলি, যে কেউ বুঝতে পারবে বলে মুচকে এসে নেয়া। তারপর দায়ানকে বলে, কেমন আছেন আপনি ভাই? দায়ান বলে, আমরা সকলে ভালো আছি। এবার আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান তো, তাহলে আরও ভালো হয়ে যাব। আপনি আমাকে আপনি বলতে হবে না, সম্পর্কে বড় হলে বয়সে ছোট হব, তাই তুমি করে বললেন। আপনিটা যেন শুনতে কেমন লাগে। তাছাড়া আপনি তো আমার ভাইয়ের মতো। আচ্ছা ঠিক আছে। আরেকবার দায়ান আর বোনের দিকে তাকায় নেহা। তার বোনের জন্য দায়ানের চোখে অপার ভালোবাসা দেখতে পেয়েছে। বোন তার খাঁটি হিরে পেয়েছে।
তার বোন ভালো আছে। যে তার বোনের চোখের পানি দেখে এতটা উৎকণ্ঠ হয়ে পড়ছিল, সে যে তাকে সারা জীবন বুকে আগলে রাখবে নেহা বুঝে গেছে। নেহা উপর দিকে চোখে চোখ রেখে বলে, বাবা, তুমি এতদিন বলতা না এ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে? আমি শুনিনি, এড়িয়ে গেছি। আজ আমি তোমাকে বলছি, আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই। অনেক হয়েছে, আমি আরও আগে ভেবে রেখেছিলাম, কিন্তু বাচ্চাটা আসলে চুপ ছিলাম, একটা সুযোগ দিতে চেয়েছিলাম। যেটার জন্য সুযোগ দিয়েছিলাম সেটাই এখন নেই, তাহলে এই সম্পর্কে কোনো মানে হয় না। ওদের মতো মানুষের সঙ্গে আর থাকতে পারবো না। অনেক কষ্ট সহ্য করেছি, বন্দি জীবন থেকে মুক্তি চাই। খোলা আকাশে পাখির মতো উঠতে চাই, পায়ে কোনো শিকল চাই না। এবার নিজের জন্য বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো। যাদের কাছে আমার কোনো মূল্য নেই তাদের কাছে আর না। ডিভোর্সের ব্যবস্থা করো বাবা, যত দ্রুত সম্ভব। কথাটা বলার সময় নেহার গলায় কী যেন একটা জোর ছিল। সবাই অবাক হয়ে নেহার দিকে তাকিয়েছে। এটা বলতে যেমন নেহার একটু কষ্ট হয়নি। সে একদম স্বাভাবিক। ওদের জন্য ভিতরে মায়া ছিটে ফোটানি আসলে নেই। ওদের প্রতি নেহার মায়া আগেই কেটে গেছে। এতটা দুর্বল নেহা নয়। সে এত কিছুর পরেও ওদের ক্ষমা করে দেবে, ওদের কাছে আবার ফিরে যাবে, বা সব কিছু শেষ হয়ে গেছে বলে কেঁদে কেটে বুক ভাসাবে। এতদিন পারেনি বোনটার জন্য। বোনটা মানুষের কথায় আঘাত সহ্য করতে পারত না। তারপর বাচ্চাটার কথা ভেবে সব ঠিক করতে চেয়েছিল। এখন যখন বোন সুখে আছে, বাচ্চাটাও আর নেই, তাহলে আর প্রশ্নই ওঠে না ফিরে যাওয়ার বা ওদের ক্ষমা করার। এখন নেহার কোনো পিছুটান নেই। নেহা বলে, বাবা বলে, আমাকে তুই মাফ করে দিস মা। সব কিছু আমার জন্য হয়েছে, সব দোষ আমার। আমি তোকে তোর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছিলাম, তোর মতামতের কোনো দাম নেয়নি। এসব বলে না বাবা, তোমার কোনো দোষ নেই। তুমি তো আমার ভালোই চেয়েছিলে। আর মানুষের মনের ভিতরে তো আর যাওয়া যায় না, এটাই আমার ভাগ্য ছিল। তুমি নিজেকে দোষী ভেবো না, যত দ্রুত সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করো। এই বিয়ে থেকে মুক্তি পেলে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো। ঠিক আছে মা, তুই যা চাস তাই হবে, কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব না, অনেক ঝামেলা বিষয়, টাইম লাগবে তো। তাই বলে, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি এই বিষয়টা দেখছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সব কিছুর মাঝে রুশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কী বা বলবে, তাই চুপচাপ দরজার পাশে দাঁড়িয়েছিল। এত কথার মধ্যে সোয়া রুশের কথা ভুলেই গেছিল। আহারে, তার ভাইটা দরজার পাশে কীভাবে দাঁড়িয়েছে। রুশ ভাইয়া, এদিকে এসো। রুশ সোয়ার কথা শুনে চমকে ওঠে। এত ঝামেলার মাঝে সোয়ার বাবা মা রুশকে জানতে ভুলে গেছে। সবার দৃষ্টি রুশের দিকে। না বোন, আমি ওখানে গিয়ে কি করব? তোরা কথা বল, আমি এখানে আসি। সোহা এবার উঠে গিয়ে রুশের হাত ধরে ভিতরে নিয়ে আস্তে আস্তে বলে, আরে আসো না আমার একমাত্র ভাই, তুমি সকলের সাথে পরিচয় হবে না? সকলকে উদ্দেশ্য করে, সবাই শোন, এটা আমার একমাত্র ভাইয়া, আমার ভাইয়ের সাথে পরিচয় হ। সবাই সোহার দিকে এখনও তাকিয়েছে। সোহা আবার হেসে বলে, চিনতে পারলে না তো? আরে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি, ওনার নাম রুশ, তোমাদের জামাইয়ের একমাত্র বন্ধু আর আমার একমাত্র ভাই। এবার সবাই বুঝতে পারলো। সোহার বাবা মা রুশের সাথে পরিচয় হয়। রুশ সবার ব্যাপারে খুশি হয়। এরা সবাই কত সহজে আপন করে নেয়। এর মধ্যে নেহা রুশের দিকে একবার তাকায়। রুশও ওই সময় নেহার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হয়ে যায়। তারপর নেহা চোখ ঘুরে নেয়, হাই তুলতে থাকে। তার প্রচুর ঘুম পেয়েছে। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে। চোখ বুঝে ঘুমিয়ে যায় নেহা। সবাই নেহার দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে। তাই কেবিন থেকে কথা না বেরিয়ে বেরিয়ে পড়ে। এখন নেহার প্রচুর ঘুমের দরকার। রাতে নেহার সাথে কে থাকবে তা নিয়ে ছোটোখাটো একটা কাণ্ড ঘটেছে। সোয়া বলেছে থাকবে, সোয়া থাকলে দায়রা থাকবে। দায়ান সোহাকে একা ছাড়বে না। সোহার বাবা মা বলতে তেনারা থাকবেন, সোয়া থাকতে দেবে না। জামাই সেই সকালে আসছে, ওদের বাড়ি গিয়ে রেস্ট নেওয়া উচিত। তার সাথে রুস্ত আছে, ছেলেটা ওদের রেখে একা বাড়িতে গেলে আনইজি ফিল করবে। সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করে ঠিক করছে সোহার বাবা মা নেহার সাথেই থাকবে। ওরা বাড়িতে চলছে। অবশ্য রাতে ওরা ক্যান্টিন থেকে খাবার খেয়ে নিয়েছে, তাই খাওয়া দাওয়া নিয়ে চিন্তা নেই। এই জন্য সোহার মা আর যায়নি। কাল সকালে ওরা যাবে, তখন যেন সোহা এসে থাকে। সোহা কিছু একটা ভেবে নিয়েও রাজি হয়ে যায়। তারপর তিনজনে সোহার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়িতে এসে সোহা রুশকে নেয়ার রুমটাতে থাকতে দেয়। বাবা মার রুমটাতে আর থাকতে দেওয়া যায় না। রুশ ফ্রেশ হয়ে রুমে ঢুকেছে। রুমে ঢুকে চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখে। রুমের ভিতরে যদিও তেমন কোনো আসবাবপত্র নেই, তাও সুন্দর পরিপাটি করে সাজানো। চার দেওয়ালে নানা রঙের জিনিস টাঙানো। দেখেই বোঝা যায় সব হাতের বানানো। রুশ
রুমটা রুশের খুব পছন্দ হয়েছে। পাশে একটা বুক শেলফ আছে, তাতে কয়েক প্রকার বই রাখা। রুশ বইগুলো গিয়ে হাত জুড়ে দেয়। তারপর রুমটাতে আরেকটু চোখ বুলিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ে। প্রচুর ঘুম পাচ্ছে। সব পানি নিয়ে নিচের রুমে প্রবেশ করে। রুমের লাইট নেভানো কেন? আপনি কি ঘুমিয়ে পড়ছেন? কোনো সারা শব্দ না পেয়ে শো একটু ভয় পেয়ে যায়। আবার দায়ানকে ডাক দেয়, কই আপনি? দেখেন সারাদান বলছে, আমার কিন্তু ভয় করছে। ঠিক তখনই পিছন থেকে একটা হাত কোমর আঁকড়ে ধরে, আর এক হাত দিয়ে শোয়ার ঘাটের থেকে চুল সরিয়ে মুখ ডুবে ছোট্ট একটা শোয়া চোখ হয়ে বন্ধ হয়ে যায়। কাঁপা কাঁপা করে ফেলে, কি শুরু করলেন? ঘুমাবেন না? চলুন, অনেক ঘুম পেয়েছে আমার, এখনও ঘুমাতে পারবো না। যান, তোমার আর শাস্তি এসে। শাস্তি? কিসের শাস্তি? ভুলে গেলেন? কোনো ব্যাপার না, আমি মনে করে দিচ্ছি। এক সকালে আমার কথা শুনুনি, মরে যাওয়ার কথা বলছো। আর দুই, আমাকে কিছু না বলে হাসপাতাল থেকে বেরিয়ে একা একা ওই বাজে লোকদের বাড়ি গেছে। আমার ভুল হয়েছে, আর হবে না, এবার মতো ছেড়ে দিন বলে ঠোঁট উল্টায় সোহা। দায়ান সোহাকে কিছু বলতে না দিয়ে কোলে তুলে নেয়, বিছানায় নিয়ে শুয়ে দেয়। আর করবো না বলছি তো, শাস্তি দিয়ে না প্লিজ। শাস্তি তো তুমি পাবা, তবে ভালোবাসা আমার শাস্তি, আর একটাও কথা না। আর সকালটা অন্যরকম, কোলাহলীন শুনশান নীরবতায় ঘেরা। নাকে এসে বাড়ি গেছে ধানের মিষ্টি সুবাস, শরীর শুয়ে দিচ্ছে সকালের স্নিগ্ধ বাতাস। রোজ সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে গ্রামে তার এই প্রথম আসা। এর আগে কখনো সুযোগ হয়নি, তাই যখন সুযোগ পেয়েছে গ্রামটা ঘুরিয়ে দেখার হাতছাড়া করেনি। বেরিয়ে পড়ছে আশেপাশে ঘোরার জন্য। গ্রামীণ জীবন আলাদা একটা ছন্দ আছে, রুশের খুব ভালো লাগে গ্রামটা দেখতে। এতটা শেখালি নয়। গ্রাম এখন শহরের ছোঁয়া লেগেছে, সব কিছু উন্নতি হচ্ছে। এসব ঘুরে ঘুরে দেখছে রুশ। সোহাও সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে। রান্নাঘরে গিয়ে রুশ আর দায়ানের জন্য কফি বানিয়ে বের হতে দেখতে রুশ বাইরে ঢুকছে। সোহা অবাক হয়ে, রুশ ভাইয়া তুমি বাইরে গেলে কখন? আর এত সকালে তোমার ঘুম ভেঙে গেল? আজ অনেক সকালে ঘুম ভেঙে গেছে বোন, আর গ্রামে আমার এই প্রথম আসা। ভাবলাম ঘুরে দেখি, আমার ভাগ্য হয় কি না দেখার কে জানে। তো বেশ করছো ঘুরে দেখছো, ভাগ্য হবে কি না কেন, আমরা যতবার আসবো তোমাকে সাথে করে নিয়ে আসবো, সে দেখা যাবে। আমি তোমার কাছেই যাচ্ছিলাম কফি দিয়ে। ও দে আমার কাছে, আমি ফ্রেশ হয়ে খেয়ে নিব। আচ্ছা নাও বলে কফিটা রুশের হাতে দেয়। দায়ান ওঠেনি। না, এখন গিয়ে ডেকে তুলবো। আচ্ছা আমি রুমে যাই। বাই দ্য ওয়ে, তোমাদের গ্রামটা অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। বিনিময়ে সব মুচকে এসে রুমে ঢুকে যায়। দরজায় এখনও মনের সুখে ঘুমে বিভোর। সোয়া আস্তে করে কফির কাপটা রেখে দায়ানের পাশে গিয়ে বসে। দায়ান মাথায় দুষ্টু বুদ্ধি এসে ওনার কোনা পেঁচিয়ে দায়ানের কানে সুরসুরি দেয়। দায়ান নড়ে চড়ে কানে হাত দেয় কয়েকবার। সোহা মজা পায়, আবার দিতে চায়। তার আগে দায়ান সোয়ার হাত খপ করে ধরে ফেলে, এক টানে বিছানায় সোয়াকে শুইয়ে দেয়। তারপর সোয়ার উপরে উঠে সোয়ার ঘাড়ে মুখ ডুবিয়ে শুয়ে থাকে। সোয়া কাঁপা কাঁপা বলে বলে, কী শুরু করছেন সকাল সকাল? আপনি দিন দিন লুচু হয়ে যাচ্ছেন। 9:30 রান্না করতে হবে, খাবেন না? রুশ ভাইয়া ও কিন্তু বাড়িতে তো, এখনও আমি অন্য কিছুর মুডে আছি। এই সরেন তো, কফি এনেছি, ঠান্ডা হয়ে যাবে। আর হাসপাতালে যাবো তো, উঠে তৈরি হয়ে নিন, তাড়াতাড়ি উঠুন। যাচ্ছি বলে দায়ান শোয়ার ঘরে কামড় বসে। ও আল্লাহ, রাক্ষস একটা। সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে সকলে হাসপাতালের জন্য বেরিয়ে পড়ে। হাসপাতালের সামনে আসতেই দায়ানের শোয়া নেমে পড়ে। রুশ গাড়ি নিয়ে ঢাকা ফিরে যাবে এখন। অফিসটা কয়েকদিন রুশে সামলাবে। দায়ান কিছুদিন এখানে থাকবে শোয়ার সাথে। রুশকে বলে দিছে ওই দিকটা সামলাতে। রুশ বিদায় নিয়ে চলে যায় দায়ানের শহর থেকে হাসপাতালে। তারপর সোহা তার বাবা মাকে হাসপাতাল থেকে পাঠিয়ে বাড়িতে দেয়। ওনাদের খেয়ে বিশ্রামের প্রয়োজন, কাল থেকে অনেক ধকল গেছে উপর দিয়ে, নয়তো অসুস্থ হয়ে পড়বে। ওনারা সোহা দায়ানকে সব বুঝিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দায়ান সোহাকে বলে ডাক্তারকে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মিহার ব্যাপারে কথা বলার জন্য। আর সোহা খাবার নিয়ে কেবিনে ঢুকে যায়। খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। গুড মর্নিং আপু, ভালো আছিস? গুড মর্নিং সোহা সোনা, ভালো আছি। এই দেখ আমি নিজ হাতে রান্না করে তোর জন্য এনেছি, খেয়ে ওষুধ খেয়ে নিবি, তাহলে আরও ভালো হয়ে যাবে। তারপর বোনকে খাবার খেয়ে ওষুধ খেয়ে দেয়। এর মধ্যে হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করে নেহার শ্বশুর। এসব আমি কি শুনছি নেহা? তুমি তোমার শাশুড়ি আর অমিকে জেলে দিছ, তাদের নামে খুনের আর নারী নির্যাতনের কেস দিছ।
পাগল হয়ে গেছো তুমি? আমি বাড়িতে ছিলাম না, আমায় জানাতে পারতে। তাই বলে তুমি এসব করবে? ওদের ছাড়াতে গেছিলাম, পুলিশ তো আমার কোনো কথাই শুনছে না, কেস নাকি কোর্টে উঠবে। নিজের পরিবারের লোকের সাথে কেউ এমন করে? ওরা না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুমি? সরাসরি রাগে জ্বলে ওঠে, কিছু বলতে নেবে তার আগে নিয়ে হাত দিয়ে ইশারা করে শখে থামিয়ে দেয়। বাবা, বাবা, বাহ! নিজের স্বার্থ ছাড়া আপনি কিছুই বুঝলেন না। আমার এই অবস্থা আর আপনি এসে আমাকে ছাড়ছেন? একবার আমার কি অবস্থা করেছে করার প্রয়োজন মনে করেনি। আর ভুল একটা মেয়ের নির্যাতন করে তার পেটে তার অনাগত সন্তান মেরে ফেলা ভুল। দিনের পর দিন মেয়ের উপর মানসিক শারীরিক নির্যাতন করা ভুল। এগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে ভুলের শাস্তি পেতে হবে। দয়ানু ক্যাবিনে ঢুকে, আপনারা অনেক ব্যবহার করছেন আমার না, আপনি ব্যবহার করছেন রাজনৈতিক কারণে। আপনার বউ ব্যবহার করছে কাজের মেয়ে হিসেবে, আর আপনার ছেলে ব্যবহার করছে নিজের চাহিদা মেটাতে। বলে নেহা চোখ বন্ধ করে ফেলে। এই কথাগুলো বলতে নিজের উচিতে পারছে, কিন্তু এই লোকগুলো বারবার বাধ্য করছে। বাহ, কথা ফুটছে মুখে, দেখেছো? কথা মুখে আগেই ছিল, এতদিন সম্মানের খাতিরে বলিনি। এখন আমার আফসোস হচ্ছে, যাদের আমি সম্মান দিতে গিয়েছিলাম 16 আনা, তারা 1 আনা সম্মানের যোগ্য না। না, তুমি ভাবতে পারছো না এর ফল কী হবে? এত বাড়াবাড়ি করে লাভ নেই। সেই তো আমার দুয়ারে তোমাকে ফিরতে হবে। কে বলেছে আপনার দুয়ারে ফিরবো? আপনার ছেলেকে আমি ডিভোর্স দেবো। আমার কাপড়ের স্বামী থাকার চেয়ে না থাকা ঢের ভালো। আর কেস তো কোর্টে উঠবেন। আপনার ছেলেকে ভেবেছেন দয়া দেখে ছেড়ে দেবো? অতিবার বেরো না, এর ফল কিন্তু ভালো হবে না। ওদের তো আমি ছাড়িয়ে আনবো। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, এর ফল ভোগ করতে হবে। এবার দায়ানের মাথায় রাগ চড়ে দেয়। তাই নাকি? আপনার ছেলে কি করে ছাড়ান আমিও দেখে নেব। ভেবেছিলাম সবটা নেয়ার উপর ছেড়ে দেবো, ও যা করতে চায় তাই হবে। বাট এখন আমিও দেখে নেব আপনার মতো একটা মেম্বারকে কি করে আপনার ছেলেকে ছাড়ান। কঠিন শাস্তির ব্যবস্থা করো, ওরকম জানোয়ারদের বাইরের পরিবেশে মানে। ওরা 14 শিখের ভিতরে। ঠিক আছে, পারলে নিজের ছেলেকে সরিয়ে দেখেন। এবার অমির বাবা একটু দমে যায়। ভেবেছিল হুমকি দামকি দিলে ভয় দেখে ওদের ছাড়িয়ে আনবে, কিন্তু এরা দেখে এবার দমবার পাত্র নয়। তাই কিছু বলে না, রাগে হনন করে বেরিয়ে যায়। নেয়া শ্বশুরে যাওয়ার দিকে তাকে একটা দীর্ঘশ্বাস পেলে এক পাশ দিয়ে সাবধানে বোনকে জড়িয়ে ধরে। দায় নেয়ার দিকে তাকায়। তুমি কোনো চিন্তা করো না নেয়া, এরা কিছুই করতে পারবে না। আমি এদের যথাযথ শাস্তির ব্যবস্থা করবো। আর আমি উকিলের সাথে কথা বলছি, ডিভোর্সটা খুব শীঘ্রই হচ্ছে, তুমি নিশ্চিন্ত থাকো। অমি তার পাপের যথাযথ শাস্তি পাবে। দেখতে দেখতে আরও 5-6 দিন কেটে যায়। নেহা 3 দিন পরে বাড়িতে আনা হয়েছে। এখন একটু সুস্থ আছে, হাঁটা চলা সব কিছু করতে পারে। শরীরে মারের দাগগুলো আস্তে আস্তে মিশে যাচ্ছে, তবে পেটে সেলাই করা জায়গাটা শুকাতে একটু টাইম লাগবে। আজ সকালে একসাথে দুপুরে খেতে বসে সোয়া, নেয়া, ওদের বাবা আর দায়ান। সোয়ার মা বেড়ে দিছে। সবাই অনেকবার বলেছিল বসে পড়ার জন্য, উনি এখন খাবে না, পরে খাবে জানিয়েছে, তাই কেউ আর জোর করেনি। সোয়া আর মা দায়ানকে নিয়ে ব্যস্ত, এটা ওটা তুলে এগিয়ে দিচ্ছে, নিজের প্লেটে তুলে দিচ্ছে। দায়ান না করার পরও সোয়া দায়ান সোয়ার দিকে তাকায় অসহায়ের মতো। সব মিটমিট করে হেসে বলে, আরে খেয়ে নিন, জামাই আদর, শ্বশুরির এমন আদর আর কই পাবেন। সোয়া হাসি দেখে দায়ান চোখ গরম করে তাকায়। সব মায়ের দিকে তাকিয়ে বলে, আন্টি প্লিজ আর দিয়েন না। সোয়া আর মা দায়ানের দিকে তাকিয়ে বলে, আমরা কি তোমার এতটাই বড় বাবা যে আন্টি ডাকছো? মা কি ডাকা যায় না? আমি তো তোমার মায়ের মতো। দায়ান ছলছল চোখে তাকায় শোয়ার মায়ের দিকে। হ্যাঁ রমিলা, ছোট আব্বা মনে হয় আমাদের আপন ভাবতে পারেনি, তাই তো আঙ্কেল আন্টি বলে। সোয়া দায়ানের মনের অবস্থাটা বুঝতে পারে। দায়ান বাম হাতটা নিজের হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করে। দায়ান আবার সোয়ার দিকে তাকায়। সোয়া দায়ানকে চোখের ইশারায় ভরসা দেয়। দায়ান নিজেকে স্বাভাবিক করে বলে, আজ থেকে আমি তোমাদের বাবা মা বলে ডাকবো। তোমাদেরকেও আমাকে নিজের ছেলের মতো ভাবতে হবে। সোহার মা দায়ানকে এক পাশ থেকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। কখনো নিজেকে একা ভেবো না, এই যে আমরা আছি, এখন থেকে আমাদের উপর তোমার আর সোয়ার থেকেও বেশি অধিকার। তুমি কিছু খাওনি বাবা, আসো আমি তোমায় খাইয়ে দিই। বলে প্লেটটা হাতে নিয়ে নেয়, খুব স্নেহের সাথে খাইয়ে দেয়। সোয়া ঠোঁট উঠে বলে, হ্যাঁ এখন তো উনিই সব, আমি আর আপু তোমার কেউ না, তাই আমাদের খাইয়ে না দেয় কেউ। নেহা সোয়ার দিকে তাকে একটা মাথায় টোকা দেয়।
নেহা নেকি গায়িকা। সোহার বাবা বলে, কে বলেছে আমার আম্মাদের কেউ ভালোবাসে না? আমি আছি না, আমি আমার দুই আম্মাকে খাইয়ে দেবো। এসো এসো, আমার পাশে বসো। নেহা আর সোহা দুজনে বাবার পাশে বসে দুই বোন বাবার হাতে আর দায়ান সোহার মার হাতে খাচ্ছে। দায়ান মনে মনে বলে, কে বলছে আমার কেউ নেই? এই যে বাবা মা পেলাম, হাসি খুশি একটা পরিবার পেলাম, এত ভালোবাসা, নিজেকে কেমন সুখী সুখী লাগছে। এই পরিবারে একটা সদস্য হতে পারে, আর কত হাসি খুশি আনন্দ। এই আনন্দ কখনো যেন ফুরিয়ে না যায়, সবাই যেন হাসি খুশি থাকে। দায়ান নিজের সবটুকু দিয়ে আগলে রাখবে এই পরিবারটিকে। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে সবাই বিশ্রাম নিতে যাচ্ছে যে যার রুমে। দায়ানের শোয়া শুয়েছিল, এমন সময় দায়ানের ফোনটা বেজে ওঠে। শোয়া টেবিল থেকে ফোনটা নিয়ে দায়ানের কাছে দেয়। দায়ান কলটা রিসিভ করে বলতে থাকে। শোয়া এই ফাঁকে রুম থেকে বের হয়ে যায়, বাড়ির পিছনে পুকুর পাড়ের দিকে চলে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে কাউকে এসে দাঁড়াতে দেখে থমকে যায়। সামনের ব্যক্তিটিকে দেখে কপাল কুঁচকে তাকায়। আমি আপনার সাথে ফিরে যাব না দায়ান, আমি আর কখনোই আপনার সাথে ফিরব না। আপনি একাই চলে যান, আমি আর আপনার সাথে থাকতে চাই না। দায়ানের বুকে ধক করে উঠে সোয়ার এসব কথা শুনে। কাঁপা কাঁপা হাতে সোয়ার দুই গাল ধরে বলে, তুমি আমার সাথে মজা করছো তাই না জান? সোয়া দায়ানের হাতগুলো সরিয়ে দিয়ে বলে, একদম মজা না, আমি সত্যি বলছি। আমার পক্ষে আপনার সাথে থাকা সম্ভব নয়। কী বলছো তুমি পাগলি, নিজেই জানো। দেখো, এসব আমার একদম ভালো লাগছে না, এসব ব্যাপার নিয়ে মজা করতে আসবে না। সোহাবের কিছুটা চিল্লিয়ে বলে, আমি বলতেছি তো, আমি কোনো মজা করছি না, আপনি প্লিজ চলে যান। আমার দোষটা কি বলবা? আমি কি কোনো ভুল করেছি জান? বলো, আমি আমায় শুধরে নেব। তাই ওই কথা বলো না, আমি মরেই যাবো এবার, প্লিজ। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না কলিজা। বলে টলমল চোখে শোয়ার পানি দেখায়। দায়ান এখন চিৎকার করে কাঁদতে মন চায়। একা কখনো সংসার করা যায়? আমি সবসময় চেয়েছিলাম আমার একটা ভরা সংসার হবে, শ্বশুর শাশুড়ি দেবর ননদ নিয়ে। আর আপনি তো একা, আপনার কেউ নেই। আর এসব ভালোবাসা 2 দিন পর হারিয়ে যাবে। এভাবে বলো না জান, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ, আমি তোমায় অনেক সুখে রাখবো, প্লিজ যেও না। সোয়া হঠাৎ করে ঘুমের মাঝে বিড়বিড় করে কথা শুনে উঠে দাঁড়ায়। দায়ানের দিকে তাকিয়ে বলে, দায়ান বলছে, আমাকে প্লিজ ছেড়ে যেও না, তুমি এবার চলে গেলে মরেই যাব, প্লিজ যান, এমন করো না। দায়ানের পুরো শরীর ঘেমে গেছে, দায়ানের হাতগুলো ঠান্ডা হয়ে গেছে। দায়ানকে ডাকতে থাকে, এই হয়েছে, আপনার কি হয়েছে? এমন করতেছেন কেন? আমি কেন আপনাকে ছাড়বো? আর কোথায় বা যাবো? কোথায় যাব না তো। দায়ান এই কোনো সাড়া শব্দ না পেয়ে ধাক্কা দেয় দায়ানকে। দায়ান চোখ তুলে তাকিয়ে তাড়াহুড়ো করে বসে আছে, হাঁপাচ্ছে এদিক ওদিক তাকিয়ে। টেবিলের পাশ থেকে পানির গ্লাস নিয়ে দায়ানের সামনে ধরে। দায়ান গ্লাসটা হাতে নিয়ে রেখে দাও। নিজের ওড়না দিয়ে দায়ানের কপালের ঘাম মুছে দেয়। দায়ানের মুখটা শোয়ার দিকে ঘুরিয়ে জানতে চায়, কী হয়েছে, আপনার শরীর ঠিক আছে তো? জায়ান শোয়ার দিকে তাকে শক্ত করে নিজের বুকের ভিতর আগলে নেয়। এতটাই শক্ত করে ধরেছে যে শোয়া ব্যথা পাচ্ছে, তাও কিছু বলছে না। লোকটা হয়তো ভয় পেয়েছে। কী হয়েছে বলেন আমার? খারাপ স্বপ্ন দেখছেন? দায়ান কাপা গলা বলে, জান আমি। দায়ানকে থামিয়ে দেয়, থাক, বলতে হবে না, দুঃস্বপ্ন দেখছেন তাই না? আমায় নিয়ে দেখেছেন যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। দায়ান শোয়ার গলায় মুখ ডুবে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, কিছু বলে না। আপনি দুপুরের ঘটনা সব শুনেছেন তাই না? ওইভাবে স্বপ্ন দেখছেন। দায়ান মাথা নাড়ে। বিকেলে যখন শোয়ার পুকুর পাড়ে ঘুরতেছিল, তখনই তার সামনে তাদের গ্রামে এক বড় ভাই এসে দাঁড়ায়। শোয়ার সামনে তাকে বলে, কী ব্যাপার রনি ভাই, আপনি এখানে? আর আমার সামনে এসে দাঁড়ালেন কেন? যাক, আমায় ভুলিনি দেখছি, মনে আছে আমার কথা। আমি তো তোমায় কত ভালোবেসেছিলাম শোয়া, কিন্তু আমি বাসিনি কেন? আমার মাঝে কিসের কমতি ছিল? আমার আপনাকে ভালো লাগে না, তার উপর আর কোনো কথা থাকতে পারে না। হ্যাঁ, আমাকে ভালো লাগবে কেন? ভালো লেগেছে তো ওই বড়লোক এতিম ছেলেকে। সংসারে জীবনে টাকা পয়সা ছাড়া আর কী বা দিতে পারবে তোমাকে? শ্বশুর শাশুড়ি পরিবার ভালোবাসা তো পাইবে না। এখন তুমি চাইলে চলে আসতে পারো, আমি তোমায় মেনে নিব, কোনো সমস্যা নেই। দায়ান সোহাকে খুঁজতে পুকুরের পানে এসেছিল। এই কথাগুলো কর্ণগোচর হতে থমকে যায়। অসহ্য যন্ত্রণা শুরু হয় বুকে। সোহা রনির কথাগুলো একদম নিতে পারেনি, ঠাস করে চল লাগিয়ে দেয়। খবরদার রনি ভাই, মুখ সামলে কথা বলো,
যা বলছো বলছো, দ্বিতীয়বার আর বলবো না, নয়তো তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। দায়ানের মনে ওই কথাগুলো গেঁথে গিয়েছিল, তাই এসব স্বপ্ন দেখছিল। দায়ানের মুখটা ঘর থেকে তুলে, আহ এসব আপনি শুনছেন, বলেননি কেন আমায়? নিজের মনের ভিতরে চেপে রেখে কষ্ট পাচ্ছিলেন? পাগল আপনি! কিসের জন্য ভয় পাচ্ছিলেন? হ্যাঁ, কোথায় যাব আপনাকে ছেড়ে? আপনাকে আমি ছাড়ছি না, ওকে? মরে গেলেও ভূত হয়ে আপনার ঘাড়ে চেপে বসে থাকবো। আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে। সবসময় সুখে দুঃখে পাশে পাবেন। এতটাই সহজ ছেড়ে যাও? আপনি বললেও আপনাকে ছাড়বো না। ভালোবাসি আমার এই বরটাকে। মানুষ যা বলার বলুক, সবসময় মনে রাখবেন, আমি আপনার পরিবার আর আপনি আমার, আর কাউকে লাগবে না আমাদের। এসব ঠুনকো কারণে আপনাকে আমি ছাড়ছি না বলে দায়ানের কপালে চুমু এঁকে দেয়। দায়ানও শক্ত করে জড়িয়ে ধরে রাখে সোহাকে। সে রত্ন সস্তায় পাওয়া গেলেও তার আসল মূল্য সে বুঝে, সেই জানবো জহুরি। রবীন্দ্রনাথ ঠাকুর। অমিয়া নেহার মতো আসল হিরে চিনতে পারলো, তাই হেলায় হারালো। কথায় আছে না, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না? তাই অমিও নেহার মতো ভালো মানুষ তার কপালে সহ্য হয়নি। নেহারও মন উঠে গেছে ওদের উপর থেকে। সিরিয়ালের নায়িকাদের মতো আর ফিরে যাবে না, সুযোগও দিবে না। অনেক তো হলো। অমির কেসটা কোর্টে উঠেছে। অমির মা তোমাকে জামিনে ছাড়াতে পারলো, অমিকে পায়নি। অমির 4 বছর জেল হয়েছে। কোর্ট থেকে নেহার অমির ডিভোর্সের সকল ব্যবস্থা করেছে। এখন নির্বিঘ্নে সব কিছু হয়েছে। এসব কিছু দায়ান নিজের পাশে থেকে সামলেছে। অমির মা ও তমা ভালো মতো শাস্তি না পায় সবারই মনটা একটু খারাপ ছিল। নেহা সবাইকে বলে, তোমরা মন খারাপ করো না, ওদের পাপের শাস্তি ওরা ঠিক পাবে। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। আমার একটা আফসোস নেই, কারণ এটা দিয়ে ওদের শাস্তি মাত্র শুরু হয়েছে। নেহা মনে মনে প্রার্থনা করে অমির মুখ যেন এই জীবনে আর কোনোদিন দেখতে না হয়। প্রায় অনেকটা দিন হয়ে গেছে সোহাগ দায়ান সোহাদের বাড়িতে আছে। ওদিকে সব কিছু পড়ে আছে। রুশ একের পর এক কল দিচ্ছে। সব কিছু একা সামলাতে হিমশিম খাচ্ছে বেচারা। কত 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 মিটিং ঝুলিয়ে রেখেছে। এখানে আর বেশি দিন থাকলে দায়ানের ব্যবসা লাটে উঠে। তাই সিদ্ধান্ত নিয়েছে কাল সোহা আর দায়ান ফিরে যাবে। নেহা এখন সুস্থ। সকাল সকাল সোহার মনটা খারাপ হয়ে যাচ্ছে, কান্না পাচ্ছে। এতদিন থেকে সবার সাথে মুক্ত পাখির মতো উঠছে, আবার সেই বন্দি জীবন। তাও একটা কথা ছিল, দায়ানের সাথে থাকলে। কিন্তু উনি তো পরে থাকে অফিসে। এক সকালে বের হয়, রাতে আসে। কাজের চাপ না থাকলে মাঝে মাঝে দুপুরে এসে একসাথে খায়। আর সারাক্ষণ একা ঘরে বন্দি। সোহা আর কিছুদিন এখান থেকে যেতে চেয়েছিল, কিন্তু দায়ান দিচ্ছে না। তার এক কথা, অনেক দিন এখানে থেকেছে, আর না, তোমার ভার্সিটি এসে আমার অফিস আছে, এখন আর থাকা যাবে না। পরের বার আবার এসে অনেক দিন থাকবে, আমি তোমায় নিয়ে আসবো। অনেকবার বলার পর যখন দায়ান রাজি হলো না, তখন মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে। দায়ান কথা বলতে আসলে উত্তর দেয় না, এড়িয়ে চলে যায়। কথা বলবেই বা লোকটার সাথে। আর কয়টা দিন থাকলে কি এমন ক্ষতি হলো? লোকটা যা বলে তাই করবে, কোনো দাম নেই শোয়ার কথায়। রাতে খাবার খাওয়ার সময় দায়ানের পাশে বসে খায়নি শোয়া, চুপচাপ অন্য পাশে বসে উঠে চলে যায়। দায়ান শুধু তাকে শোয়ার কর্মকাণ্ড দেখছে। শোয়া রুমে এসে বিছানায় অন্য পাশে ফিরে শুয়ে থাকে। দায়ান যখন রুমে ঢুকে শোয়া ঘুমানোর ভান করে চুপ করে থাকে। দায়ান শোয়ার দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি ঘুমাওনি, এদিকে ফেরো। এদিকে ফিরতে বলছি আমি, শোয়া, তুমি শুনতে পাচ্ছ? তাও শোয়া কোনো কথা বলছে না। দায়ান এবার শোয়াকে নিজের কাছে টেনে এনে, ইসরে, আমার জানের আমার উপর এত অভিমান, আমার কাছে আসছে না, আমার দিকে তাকাচ্ছে না বলে শোয়াকে নিজের বুকের উপর উঠে নে। এত অভিমান করতে হবে না তো জান, আমরা আবার আসবো বলছি না? তুমি এখানে থাকলে আমি কি করে থাকবো বলো তো? আমার মন এখানেই পড়ে থাকবে, একটু কাজে মন দিতে পারবো না। খাওয়া দাওয়াটা বাদেই দিলাম, পরে কিছুদিন পরে গিয়ে দেখবো আমি নাই, মরে গেছি। তাড়াতাড়ি করে দায়ানের মুখে হাত দেয়, কপট রাগ দিয়ে বললে, এসব বললে কিন্তু খবর আছে। আর একদিনের জন্য এসব কথা না শুনে, ঠিক আছে আমি যাব বলে দায়ানের বুকে চুমু খায়। দায়ান শোয়াকে ঘুরিয়ে নিচে ফেলে শোয়ার উপর জড়িয়ে ধরে, এই ওঠেন, আল্লাহ আমি ভর্তা হয়েছে যে, যাও। ভোর হতে শোয়া ঘুম থেকে উঠে পড়ে। দায়ান এখনো ঘুমাচ্ছে। নেহা শোয়া বেরিয়ে পড়ে দুই বোন একা সময় কাটানোর জন্য গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে হেঁটে চলছে। আবার কবে দুই বোনে দেখা হবে কে জানে, তাই কথার ঝুড়ি খুলে বসেছে। অবশ্য সবাই বেশি বকবক করছে, নেহা বোনের কথা উত্তর দিয়ে চলছে।
তার স্বভাব, বোনটার স্বভাব একটু বদলায়নি, আগের মতো চঞ্চল। দুই বোন যখন হেঁটে চলছে মনের সুখে, তখনই গ্রামের কিছু লোক নেহার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। নেহা তো বুঝতে পারছে যায় সোয়া তাড়া দিয়ে বলে, বোন অনেক হয়েছে, এবার বাড়ি চল। তোর উনি হয়তো তোকে উঠে করছে, আবার বেরোতে হবে, পরে আবার দেরি হয়ে যাবে। দুই বোন কথা না বাড়িয়ে বাড়ির পথে হাঁটা দেয়। তখনই কানে কিছু আসে। দেখ দেখ নিজের সংসার ভেঙে কীভাবে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। কিছুই হয়নি। আর না হয় মানলাম স্বামী একটু মেরেছে, তাই বলে পুলিশে দিবি, নিজের সংসার পাবি? কেমন নির্লজ্জ মতো ঘুরে বেড়াচ্ছে। আমরা হলে তো বাড়ি থেকে বের হতাম না। সব কথাগুলো শুনে এগিয়ে যেতে নেয় জবাব দেওয়ার জন্য, কিন্তু নেহা আটকে দেয়। বোন মাথা ঠান্ডা কর, এসব কানে নিস না, ওদের কাজই হচ্ছে মানুষের নামে আজে বাজে কথা বলা। চুপচাপ বাড়ি চল, এসব আমার গায়ে লাগেনি। কিন্তু আপু কোনো কিন্তু নয়, বাড়ি চল বলে সোহাকে নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে দায়ানা, সোহা আর বাবা বসে গল্প করছিল। সোহার মা তাদের চা নাস্তা দিচ্ছে। শোয়ার আগে হনহন করতে করতে ওদের পাশে গিয়ে বসে, বাবা তোমরা সবাই রেডি হও, আমার সাথে তোমরাও যাবে, এখানে থাকতে হবে না, সবাইকে নিয়ে চলে যাবো। কি বলে ছোটো আম্মা, আমরা কোথায় যাব? আর কি হয়েছে? গ্রামের লোক আপন নামে নানা কথা বলছে, আমি চাই না আপুকে কেউ ছোট করুক, তাই তোমরা আমার সাথে যাবে। আমার তো আমাদের নিজের ভিটে মাটি ছেড়ে যেতে পারবো না ছোটো আম্মা, তাহলে আপুকে আমাদের সাথে যেতে বলো। পাশ থেকে নিয়ে বললো, পাগল হয়ে গেছে সয়, এসব কী বলছিস? আমি ঠিকই বলছি, তুমি যাবা নয়তো আমি যাব না। দায়নের দিকে তাকিয়ে বলে, আপনি একটু আপুকে বোঝান না প্লিজ। হ্যাঁ নেহা চলো আমাদের সাথে, আমি তো সারাদিন বাড়িতে থাকি না, দুই বোন একসাথে থাকবে, ভালো লাগবে। না না করো না, ভাইয়ের কথাটা রাখো, নয়তো তোমার বোনকে চেনো, যাবে না তোমায় ছেড়ে। সর বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আপনি পারমিশন দিন না যাওয়ার। সর বাবা অনেক ভেবেচিন্তে রাজি হয়ে যায়। মেয়েটা এখানে থাকলে লোকের কথায় বাঁচতে পারবে না, তার থেকে শহরে যাওয়াই ভালো। হ্যাঁ নিহাম্মা, সোহার ছোটো আব্বা যখন বলছে তখন যাও ঘুরে এসো। বাবা তুমিও? হ্যাঁ ঠিক হয়ে যাব। সোহার খুশি দেখে কে, আনন্দে লাফিয়ে ওঠে। দায়নের দিকে তাকিয়ে দায়ন বসা থেকে উঠে মুচকে এসে সোহার মাথায় টোকা দেয়। রুমে যেতে যেতে বলে, তাড়াতাড়ি তৈরি হয় না, ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে আসলো বলে। তারপর সবাই খাওয়া দাওয়া করে সবার থেকে বিদায় নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। নতুন শহরে হয়তো নেহার জীবনটা নতুনভাবে শুরু হবে, শুধু সময়ের অপেক্ষা। শহরে এসে দায়ান আবার যান্ত্রিক জীবন শুরু হয়, ব্যস্তময় মুহূর্ত, এতদিন ফেলে রাখা কাজ সব এখন করতে হচ্ছে। খাবার খাওয়ার সময়টাও পাচ্ছে না। সেই সকাল 8টা বেড়ে আস্তে আস্তে রাত 11টা বেজে যায়। সোহা আর নেহা দিন ভালোই কাটছে। সারাদিন দুই বোন গল্প করতে, এটা ওটা নিয়ে আলোচনায় মেতে। সোহা সব দুষ্টুমি এখন বোনের সাথে। যেহেতু দায়ান এখন খুব একটা কাছে পায় না, তাই সব দুষ্টুমি বোনের সাথে করে। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যখন বেচারা বাসায় ফিরে, তখন মুখ দেখে সোহার খুব মায়া হয়, তাই আর নিজে থেকে জানে না। বিকেল হলে দুই বোন বাগানে চলে যায়। সোয়া বাগান থেকে এখন ফুলে ভরে গেছে, কি সুন্দর লাগে দেখতে। বিকেলের সময় মতো দুই বোন বাগানের গাছে পানি দিয়ে গল্প করে। সে কত শত গল্প, ছোটবেলায় কী করছে না করছে, রাতে বসে একসাথে টিভি দেখে, সব মিলিয়ে দিন চলে যাচ্ছে। নেয়ার মাঝে মাঝে নিজের অতীত স্মৃতি চোখে ভাসে। যতই হোক এতদিন থেকেছে, একটা তো টান থাকবে। তাও নেহা নিজের মনকে বুঝে পাত্তা দেয় না বেশি, এড়িয়ে যায়। হয়তো একদিন এসব কালো অতীত থেকে বের হতে পারবে। আজ শুক্রবার, বিদায় অফিস বন্ধ। দায়ানও কাজের চাপ নেই, তাই বাড়িতে আছে। সকাল 10টায়। দায়ান এখনও ঘুমাচ্ছে। কালো দেরি করে বাসায় আসছে, তাই সোহার ডাকেনি। ঘুমাচ্ছে, এখন ঘুমোক। কয়েকদিন অনেক ধকল গেছে বেচারার উপর। সোহা আর নেহা রান্নাঘরে রান্নায় ব্যস্ত। আজ অনেক কিছু রান্না করা আছে, অবশ্য এসব নেহাই করছে। নেহার কিছু করতে দিচ্ছে না, বলেই দিয়েছে তুই পাশে দাঁড়িয়ে থাক, আমি করে দিচ্ছি। তাই চুপচাপ বসে আছে, রান্না দেখছে। রুশকে আজ বাসায় দাওয়াত দেওয়া হয়েছে। সেই যে বাড়িতে দেখা গিয়েছিল আর হয়নি, তাই সোহাই ফোন করে বলে দিয়েছে আসার জন্য। সবাই একসাথে খেয়ে গল্প করছে। অবশ্য সোয়া আর একটা প্ল্যান করছে, দায়ান যখন বাড়িতে আছে তাই ভেবে রেখেছে বিকেলে একটু ঘুরতে যাবে সবাই মিলে, তাহলে বোনের মনটাও ভালো হয়ে যাবে। সোয়া শহরে এসে তেমন কোথাও ঘোরা হয়নি, নিয়ে আসার পর থেকে বাড়িতে আছে। সবাই মিলে বাইরে একটু ঘোরাঘুরি করবে আর বিকেলে খাওয়া দাওয়া করবে।
নিয়ে মনোযোগ দিয়ে রান্না করছে। সকলের জন্য তার প্রিয় খাবার এক আইটেম রান্না করছে। দায়ানের জন্য দায়ানের প্রিয় তরকারি রান্না করছে। তরকারিতে যখন মরিচের গুঁড়ো দিতে যাবে তখনই লাফ দিয়ে উঠে বলে, আপু বেশি দিও না। নেহা ভুরু কুচকে বলে, তুই ঝাল খেতে ওস্তাদ, তাহলে ঝাল দিতে মানা করছিস কেন? নেহা অবশ্য জানে না কারো প্রিয় খাবার কোনটা। সোয়া বলেনি। সোয়া শুধু খাবারের আইটেমগুলোর নাম জানিয়েছে, এই খাবারগুলো রান্না করে। আসলে হয়েছে কি কাবু, এটা তো আমার জন্য না, না মানে আসলে ওনার জন্য। উনি ঝাল খেতে পারে না। তারপর আঙুল দিয়ে দেখে বলে, এই খাবারগুলোতে ঝাল দিও না। এগুলো রুশ ভাইয়া আর ওনার প্রিয় প্রিয় খাবার। আর দুইটা একটাতে ঝাল খেতে পারে না বলে মুচকে আসে। আহারে, ঝাল খেতে পারে না তোমার উনি, কিছু টেনে বলে না। এর মধ্যে দায়ানের ডাক পড়ে। সোহা চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে। নেহা মুচকে এসে সোহার গাল টেনে বলে, যাও, তোমার উনি আসছে, যাও যাও। সোহা রুমে যেতেছে বলে, লোকটা আর সময় পেল না আমাকে ডাকার, সবসময় আমাকে লজ্জায় ফেলে দেয়। কে বলেছিল এভাবে ডাকতে? সোহা রুমে ঢুকতে ঢুকতে বলে, কী হয়েছে? কি এমন ষাঁড়ের মতো চিৎকার করছেন? দায়ান শোয়া থেকে উঠে বসতে বসতে বলে, হোয়াট, আমি ষাঁড়ের মতো চিৎকার করি? তা না তো কি? আশ্চর্য! সম্মানের দফা রফা করে দিলেন। আমি এবার কি করলাম? কি করেন নাই তাই বলেন? এমনভাবে ডাক দেওয়ার কি আছে? আপুর সামনে আমার লজ্জায় ফেলে দিন। কী ভাবছে আপু বলুন তো? কিছুই না ভাবছে তোমার আপু, তোমার মতো গাধি না নেহা। সোহা আবার কোমরে হাত দিয়ে বলে, এই আপনি বললেন আমি গাধি? আপনি গাধি, থুরি গাধা, আপনার বউ গাধি বলে জিবাই কামড় বসে। ধুর, আপনার বউ তো আমি, গলতিতে মিস্টেক হয়ে গেছে। আপনার বউ গাধি, এই কথাটা আমি উঠিয়ে নিলাম। দায়ান হাসতে হাসতে বলে, না না, ওঠাতে হবে না, তুমি একদম ঠিক ধরেছ। আমার বউ আসলে একটা আস্ত গাধি। তা না হলে নিজের বর ডাকলে কেউ লজ্জা পায়? এই চুপ করুন, আপনার সাথে এখন ঝগড়া করার বলি নেই। কী জন্য রেখেছেন বলুন, নয়তো আমি গেলাম। আরে কই যাও? আমার কফি নিয়ে এসো। সব মুখ ভেঙচি দিয়ে চলে যেতে বলে আনছে। দায়ন মুচকে এসে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আর মনে মনে, পাগলি আমার। নেহার রান্না বান্না সব সব কিছু গুছিয়ে রাখার পালা। সোহা দায়ানের জন্য কফি বানিয়েছে নেহা দিয়ে বানানোর জন্য। নেহা চার দায়ানের সম্পর্কে সোহার সাথে সবসময় সুন্দর আর গভীর ভালো থাকুক। এমন সময় কলিং বেল বেজে ওঠে। কফি বানাতে বোনের দিকে একবার, আবার দরজার দিকে আরেকবার তাকায়। আপু তুমি একটু দেখো না, দরজায় একটু খুলো না, হয়তো রুশ ভাই এসছে। আমি তো কফি, আমি, তুই যাব, কিচ্ছু হবে না, যাও। ওনার কফি দিতে দেরি হলে আবার রেগে যাবে। তুমি একটু দরজাটা খুলে দাও, আমি রুশ ভাইয়ের জন্য কফি নিয়ে যাচ্ছি। ধীরে ধীরে হেঁটে দরজার কাছে যেতে নেয়। খুব অসুস্থ হচ্ছে তার, লোকটার সাথে শুধু একবার দেখা ছিল, কথা নেই। এসব ভাবতে ভাবতে দরজার পাশে এসে আস্তে করে দরজা খুলে। দরজার ওপাশে রুশ দাঁড়িয়েছিল। মিয়া রুশের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। রুশ ভেবেছিল শোয়া এসে দরজা খুলবে, কিন্তু নেহাকে দরজা খুলতে দেখে মনে মনে অবাক হয়। নেহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রুশের এমন করে তাকাতে দেখে নেহা অস্বস্তির পরিমাণ বাড়তে থাকে। দরজার পাশ থেকে সরে দাঁড়িয়ে ভিতরে আসুন বলে রুশ নেহা যাওয়ার পানে তাকিয়ে রয় কিছু সময়, তারপর নিজেও ভিতরে ঢুকবে। কফি বানিয়ে রান্নাঘর থেকে বের হয়ে রুশকে সোফায় বসেছে। হাসি মুখে জিজ্ঞাসা করে, কেমন আছো রুশ ভাইয়া? এই তো বোন, ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কফি নিয়ে লেট হচ্ছে বলে দায়ানের রুম থেকে বেরিয়ে এসে দেখে তার বউ রুশের কথায় বিজি। তা ম্যাডাম, কফি কি ঠান্ডা করে শরবত বানিয়ে খাওয়াবেন ভাবছেন? এতক্ষণ মনে হয় কফির কথা, তাই তাড়াতাড়ি দায়ানের আর রুশের হাতে কফি এগিয়ে দেয়। রুশ হাত থেকে শোয়ার দিকে এগিয়ে নেয়। সব প্যাকেটটা হাতে নিতে নিতে বলে, কি আছে এতে রুশ ভাইয়া? খুলে দেখ। সব প্যাকেট খুলে দেখে পুরো সিঙ্গারা আছে, অনেকগুলো সিঙ্গারা। ওয়াও, এতগুলো পুরি সিঙ্গারা! এগুলো আপুর অনেক ফেভারিট। তুমি কি করে জানলে আমার আপু এগুলো খেতে ভালোবাসে? সবাই ভূত দেখার মতো শোয়ার দিকে তাকায়। নেহা তো বোনের কথায় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। রুশের খালি মুখে বিষম খাওয়ার জোগাড়। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে বলে, বোন, আমি তো আসার আইটেমের দোকানটা সামনে পেলাম, তাই ভাবলাম নিয়ে আসলাম, অন্য কিছু ভেবে আনিনি। মিনমিনি নিজের মেজাজ নিজে থাপ্পড় দিয়ে বলে, উফ, আমি যে কী ভেবেছিলাম, তুমি কি করে জানবে আপুর পছন্দ? আসলে এসব আপু খেতে অনেক লাইক করে, তাই দেখে কি বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। তারপর ওগুলি নিয়ে
রান্নাঘরের দিকে চলে যায়। দুই বোন মিলে খাবার সাজাতে থাকে। রুশ আর দায়ান টুকটাক কথা বলতে থাকে। খাবার টেবিল সাজানো শেষ। সোহা রুশ আর দায়ান ডাকে। রুশ আর দায়ান দুজন এসে টেবিলে বসে। দায়ান নেহাকে আর সোহাকে বলে, তোমরা অসো, সবাই একসাথে খাই। আমরা আমাদেরটা নিয়ে খেতে পারবো। সব মাথা নাড়িয়ে দায়ানের পাশে বসে বোনকে ইশারা করে বসার জন্য। এই দুই চেয়ারে বসার জন্য বাকি আছে, একটা রুশের পাশে আর একটা সামনে। নেহা কী করে বুঝে পায় না, ইতস্তত করতে থাকে। সোয়া এদিকে জোর করতে থাকে বসার জন্য, তাই কোনো উপায় না পেয়ে সামনের চেয়ারটিতে বসে পড়ে। রুশ খাবার খেতে খেতে বলে, ওয়াও, আমার পছন্দের খাবার। উফ বোন, তুই দিন দিন আরও ভালো রান্না করছিস। খাবার এত সুস্বাদু হয়েছে কী করে বলবো। আমি তো এখনও খাবার খেলে সারা জীবন বসে বসে খাইতাম। দায়ান ভাই, বউ পেয়েছি রে একটা। আমার বউ হলে এমন ভালো রান্না করতে সারাদিন বসে বসে তার হাতে চুমু খেলাম। রুশ খাবারের স্বাদ পেয়ে কী বলছে নিজেও জানে না। সবাই অবাক হয়ে রুশের দিকে তাকিয়েছে। সোয়াবার বলে, আমি কিন্তু এগুলো রান্না করিনি, আপু করেছে। রুশ শোয়ার কথা শুনে বিষম খায়, কাছ থেকে থাকে অনুভূত। নেহা পানির গ্লাসটা এগিয়ে দেয়। রুশ নেহার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে, তাড়াতাড়ি পানি ঢক ঢক করে গিলতে থাকে। তারপর কথা বলে না, চুপচাপ খাওয়া শেষ করে। খাওয়া শেষ করে সকলে কিছু সময় বিশ্রাম নিতে চলে যায়। নেহা এখন শোয়ার আগে যেই রুমে থাকতো সেখানে থাকে, তাই ওই রুমে ঢুকে বিশ্রাম নেওয়ার জন্য। রুশ গেস্ট রুমে চলে যায় রেস্ট নিতে। সোহা দায়ানের মাথায় বসে বসে হাত বুলিয়ে দিচ্ছে। দায়ান শোয়ার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়েছে। শোনো সোহা, তুমি কিন্তু আমার পাশে বসবে গাড়িতে, বুঝতে পারছো? কিন্তু কোনো কিন্তু নেই, আমি যা বলছি তাই করো, নয়তো আমার কথা না শুনলে লজ্জায় রাতে বুঝবা। ওই দিনের শাস্তির কথা মনে আছে তো? বলে শোয়ার পেটে আস্তে করে জামার উপর দিয়ে তাড়াতাড়ি তৈরি হয়। বাজে লোক, সব সময় জ্বালে। বলে তৈরি হয়ে গাড়ির কাছে এসে দায়ান ড্রাইভিং সিটে বসে পড়ে। রুশ এখনও গাড়ির পাশে নেই। সোহা দায়ানের পাশে বসতে যাবে এমন সময় নেহা সোয়ার হাত ধরে বলে, তুই আমার সাথে পিছনে বস। সোয়া পড়েছে মাইন্ডকে চেপে। দায়ানের দিকে তাকিয়ে দায়ান সোয়ার দিকে তাকিয়েছে। আপু বলছি কি, তুমি পিছনে বস না, আমি সামনে বসি না। মানে ওনার সাথে কথা ছিল কিছু। নেহা বোনের দিকে তাকিয়ে বলে, তার বোনটা হয়তো দায়ানের সাথে সময় কাটাচ্ছে, বসুক। নেহার জন্য না আবার ওদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। তাই বলে ঠিক আছে, সমস্যা নেই। তারপর নেহা পিছনের সিটে বসলো। কিছু সময় পর রুশো আসে গাড়িতে। সামনে তাকিয়ে দেখে সোয়া দায়ান বসে, তাই কথা না বলে পিছনের ডোর খুলে বসতে নেহার দিকে তাকায়। নেহা রুশের দিকে তাকিয়ে জানলার পাশে ঘেঁষে বসে। রুশো চুপচাপ বসেছে। দায়ান গাড়ি চালাতে চালাতে শোয়ার একটা হাত টেনে নিয়ে চুমু বসায়। শো অবাক হয়ে দায়ানের দিকে একবার পিছন দিকে একবার তাকায়। পেছনে তাকিয়ে দেখে নেহা বাইরের দিকে তাকিয়েছে। রুশ ফোন টিপছে। এবার দায়ানের দিকে তাকিয়ে বলে, আপনি তো বেশ লুচ্চা, এই জন্য আমার সামনে বসতে বলেছেন, তাই না? দায়ান শোয়ার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে বলে, সেটা তোমার মোটা মাথায় এতক্ষণে ঢুকবে না। শোয়া দায়ানের দিকে চোখ কটমট করে তাকায়, কিছু বলে না। প্রায় আধ ঘন্টা পর দায়ান একটা পার্কের কাছে এসে গাড়ি থামায়। তারপর গাড়ি থেকে নেমে সবাই এদিক ওদিক ঘুরতে থাকে। সোয়া তো প্রায় লাফালাফি শুরু করছে। হঠাৎ করে সোয়া হাওয়াই মিঠাই দেখে খুশিতে চকচক করে চোখ জোড়া। দায়ানের হাত ধরে টানতে টানতে নিয়ে যায় কিনে দেওয়ার জন্য। নেহা ওদের সাথে আগায়নি, এখানে ঠিক দাঁড়িয়েছে। ঠিক তার পাশে রুশ এসে দাঁড়ায়। নেহা একবার রুশের দিকে তাকে চোখ সরিয়ে নেয়। রুশ গলা খাঁকড়ে দিয়ে বলে, কেমন আছেন? নেহা ইতস্তত করে বলে, জি আলহামদুলিল্লাহ ভালো, এই তো চলে যাচ্ছে কোনো রকম। নেহা আর কিছু বলছে না দেখে রুশ বলে, আমার জীবনে কাউকে এত প্রতিবাদী হতে দেখিনি, আপনি প্রথম। সত্যি বলতে প্রতিটা নারীর উচিত মুখ বুজে সহ্য না করে অন্যায়ের প্রতিবাদ করা। সবাই কিন্তু এতটা সাহস করে না, বদনাম নিজের ক্ষতির ভয়ে। আপনি সত্যি সবার থেকে আলাদা। দেরি হলো, আপনি যে একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য আপনার প্রতি আলাদা একটা শ্রদ্ধা কাজ করছে। ধন্যবাদ আপনাকে। এরপর ভবিষ্যতে কী করবেন ভাবছেন? এখনও কিছু ভাবিনি, কিন্তু ভাগ্য কোথায় নিয়ে যায়। একের পর এক কথা হাওয়াই মিঠাই নিয়ে যাচ্ছে। দায়ানও কম না, বলে দিয়েছে কিনে দেবে, ঠিক আছে, কিন্তু তুমি একটা বেশি খেতে পারবে না। পার্কে থাকো, বাচ্চাদের দিয়ে দেবো। সোয়া বলেছে, ঠিক আছে, আমি দুটো রাখবো। রুশ দায়ান
আর সোহার দিকে তাকিয়ে বলছে, ওদের খুব সুন্দর মানেছে তাই না? কি সুন্দর লাগছে একসাথে দেখতে। নেহা রুশের কথা মতো তাকিয়ে বলে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। রাগ গম্ভীর রাগী ছেলে ভার্সেস চঞ্চল মেয়ে, দুষ্টু মেয়ে বলে রুশ নেহার দিকে তাকায়। রুশের কথা শুনে নেহা মুচকে হাসে। তুমি হাতটা শুধু ধরো, পর্ব 5। ভাবছিলাম শেষ করে দিব, কিন্তু আর একটু ছোট পর্ব আছে, আর রাতেই দিয়ে দেব।